তো আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রথম সেশন। আজকে প্রথম সেশনটা শুরু হবে আমাদের ভ্যাটের যে প্রাথমিক যে আলোচনা, সেটা রেজিস্ট্রেশন রিলেটেড আলোচনা দিয়ে। ভ্যাট রেজিস্ট্রেশন কখন কখন প্রযোজ্য হয়, কেন প্রযোজ্য হয়, হ্যাঁ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে আলোচনার বিষয় হলো ভ্যাট রেজিস্ট্রেশন। এবং আমরা যেটা বলেছিলাম এর আগে যে স্যারের আপনারা আমাদের সাথে যারা ফিজিক্যাল সেশনে অ্যাটেন্ড করে তাদেরকে আমরা স্যারের বই কোর্স ম্যাটেরিয়াল হিসাবে দিই। ডক্টর মোহাম্মদ আব্দুল রউফ স্যারের বই, যেটি হলো আহ, সহজ ভাষায় নতুন ভ্যাট আইন। সেটা সহজভাবে সহজবোধ্য ভাবে রচনা করা হয়েছে যে বইটি, সেই বইটি আমরা রেফার করি সব সময়। এর বাইরেও আপনার অন্যান্য বই আপনারা সংগ্রহে রাখতে পারেন, বা ভ্যাটের প্র্যাকটিস করার ক্ষেত্রে নানা রকম বইয়ের দরকার হতে পারে, সেই বইগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন। তো আজকের আমাদের টপিকস নেম হলো ভ্যাট রেজিস্ট্রেশন। ভ্যাটের কখন কিভাবে কখন রেজিস্ট্রেশন প্রযোজ্য হয়, এই বিষয়ে আপনাদের কারো ধারণা আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। আপনারা যে কেউ বলেন যে আপনার কখন কোনো ব্যক্তির কোনো করদাতার বার্ষিক টার্নওভার 3 কোটি টাকার উপরে 3 কোটির উপরে হলে তখন তাকে বাধ্যতামূলক প্যাটেন্ট নিতে হয়। এছাড়াও আচ্ছা আচ্ছা। সাধারণত 17 অনুযায়ী নেওয়া বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। জি জি জি, আমরা আপনি আহ, সঠিক বলেছেন। সেটি হলো কোনো ব্যক্তির ব্যক্তির বার্ষিক টার্নওভার ইতিমধ্যে যে 12 মাস পার হয়ে গেছে সেই 12 মাস, অথবা এখন আপনি বিজনেস স্টার্ট করতেছেন, এখন থেকে পরবর্তী 12 মাসে আপনি যে প্রাক্কলন করে দেখেন যে আপনার টার্নওভার 3 কোটি টাকার অধিক হবে বছর শেষে। ইন দ্যাট কেস আপনাকে ভ্যাটের নেটে আসতে হবে, ভ্যাটের নিবন্ধনের আওতায় আসতে হবে। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে তার বার্ষিক টার্নওভার প্রাক্কলন করে যদি 5 কোটি 3 কোটি টাকা হয়, তিনি 3 কোটি টাকা অতিক্রম করে, অথবা ইতিমধ্যে যে অর্থ বছর শেষ হয়ে গেছে সেখানে তার 3 কোটি টাকা সীমা অতিক্রম করেছে টার্নওভার, তখন তার ভ্যাটের আওতায় নিবন্ধনের প্রয়োজন হয়। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড বা নিবন্ধন সীমা, নিবন্ধন সীমাটা হলো কি? নিবন্ধন সীমা হলো যেটা আমরা আলোচনা করলাম, যে 12 মাস সময়ে আপনার যদি টার্নওভার 3 কোটি টাকার ঊর্ধ্বে চলে যায়, তখন আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। হ্যাঁ। আর 3 কোটি টাকার নিম্নে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আহ মূল্য সংযোজন কর, কর এবং সম্পর্ক শুল্ক আইন, আইনের ধারা 2 এর উপধারা 47 অনুসারে, 47 48 অনুসারে, যে টার্নওভার আহ, যাদের বার্ষিক টার্নওভার 50 লক্ষ অথবা নিম্নে, 50 লক্ষ টাকা অথবা নিম্নে, তার কোনো কিছুর আওতায় নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই। যাদের বার্ষিক টার্নওভার 50 লক্ষ অথবা তার নিচে, তাদের কোনো কিছুর আওতায় নিবন্ধিত হওয়ার দরকার নেই। আর আর যাদের বার্ষিক টার্নওভার 50 লক্ষ থেকে 2 কোটি 99 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ যাদের বার্ষিক টার্নওভার 50 লক্ষ থেকে 2 কোটি 99 লক্ষ টাকা পর্যন্ত, তাদেরও ভ্যাটের আওতায় নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই, কিন্তু তাদের তালিকাভুক্ত হতে হবে। মূল্য সংযোজন কর আইন 2012 সেকশন 2 এর উপধারা সাবসেকশন 46 47 এবং 48, 3টি সাবসেকশন পড়লে যেটি দেখা যায় সেটি হলো যে 50 লক্ষ টাকার থেকে 3 কোটি টাকার নিচে, এই যে যার বার্ষিক টার্নওভার, তারা হবে তালিকাভুক্তি আওতায়, টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধিত হবে। তারা নিবন্ধিত হবে তালিকা টার্নওভার ট্যাক্সের আওতায়। আমরা ভ্যাট এবং টার্নওভার দুইটি নিয়ে আলোচনা শুনলাম। আর 3 কোটি টাকার ঊর্ধ্বে গেলে তাকে আহ, 3 কোটি টাকার ঊর্ধ্বে গেলে তাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হবে। এটি হলো আইনের ভাষা। আইনের ভাষা কিন্তু 2019 সালের জুলাই মাসে যখন এই আইনটি মহান পার্লামেন্টে পাশ হয়, তার কিছুদিন পরেই, তার ধরেন এটা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, তার আহ 17ই জুলাইয়ে তারা জাতীয় রাজস্ব বোর্ড, তারা আইনে প্রদত্ত ক্ষমতা বলে
আহ, তারা কি করলো, একটা সাধারণ আদেশ জারি করলো। সাধারণ আদেশটা এইরূপ, আমরা এতক্ষণ জানলাম যে 50 লক্ষ টাকা পর্যন্ত টার্ন ওভার থাকলে কোনো নিবন্ধনে নিতে হবে না আইদার টার্ন ওভার ট্যাক্স আর ভ্যাট রেজিস্ট্রেশন। 50 থেকে 3 কোটি টাকা পর্যন্ত টার্ন ওভারের আওতায় নিবন্ধিত হতে হবে। 3 কোটি টাকার ঊর্ধ্বে গেলে, আপনার টার্ন ওভার গেলে, তাদেরকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। এটি আমরা জানলাম আইনের ভাষায়। আইন যেটা বলা আছে, মূল্য সংযোজন কর আইন আহ, ধারা 2 এর উপধারা 57-তে যেটা বলা আছে, 57 এবং 46, 47, 48, তিনটি উপধারায় যেটি বলা আছে। কিন্তু তারা কি করলো, 17ই জুলাই একটা সাধারণ আদেশ জারি করলো। সাধারণ আদেশ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সাধারণ আদেশটা হলো এইরূপ যে টার্ন ওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সংযোগ শুল্ক আইন 2012 আওতায় নিবন্ধিত হইতে হবে। এতক্ষণ জানলাম টার্ন ওভার উইল বি দ্য বেস্ট টু গেট টু get to be registered under value added tax or turnover tax. Turnover was the base thing. বাট এই যে যখন এই জেনারেল অর্ডারটা জারি হলো, তখন টার্নওভার হ্যাজ নট বিন কনসিডার্ড। টার্নওভারের বিষয়টা এখানে ইগনোর করা হয়েছে। এখানে টার্নওভার নির্বিশেষে, দ্যাট মিনস হোয়াট এভার মে বি ইউর টার্নওভার, ইট ক্যান বি 50 লাখ, ইট ক্যান বি 5 লাখ, ইট ক্যান বি 5,000 অলসো। যে আপনার 5,000 টাকা টার্নওভার হলেই, টার্নওভার নির্বিশেষে মানে এখানে কোনো সীমা নাই, 1 টাকা থেকে যত টাকা পর্যন্ত। এখানে 3টি টেবিল, আহ, আহ, টেবিলে টেবিলের মাধ্যমে কিছু পণ্য, কিছু সেবার কথা উল্লেখ করা হয়েছে, টেবিল 2 এবং টেবিল 3। হ্যাঁ, টেবিল 3 হলো স্পেসিফিক গুডস, যেগুলোর ভ্যাট স্পেসিফিক হয়, সিমেন্ট, সিরামিক, জিপসাই। এবং টেবিল 2 হলো সেবা, আহ, আর টেবিল 1 হলো পণ্য। তো এখানে আমরা ধর এই সাধারণ আদেশটা পর্যালোচনা করে দেখতেছি, যেখানে বিউটি পার্লার, শিপিং এজেন্ট, আসবাবপত্রের উৎপাদক, চলচ্চিত্র পরিচালক, মিষ্টান্ন ভান্ডার। আপনার মিষ্টান্ন ভান্ডার কোন মিষ্টান্ন ভান্ডার সেটি কিন্তু বলা হয়নি। মিষ্টান্ন ভান্ডার মানে আপনার গ্রামে যদি কোনো একটা হাট বাজারের মধ্যে একটা মিষ্টান্ন ভান্ডার থাকে, সেটিও ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে, কারণ টার্ন ওভার ইজ নট কনসিডার্ড হেয়ার। এখানে হলো যে এই যে ব্যবসাগুলোর নাম উল্লেখ করে দিয়েছেন, সেবা সেবা কোড এবং পণ্যের কোড। আপনি যেখানে যে এইচএস কোড দিয়ে যেগুলো আছে, সেগুলো হলো পণ্য। এই পণ্যের ব্যবসা করলেই আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। আপনি টার্ন ওভার যেটাই হোক না কেন, আপনি মশার কয়েল শুধু বিক্রি করেন, ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। ঠিক আছে। কাঠের পণ্য তো টেবিল চেয়ার, এগুলা কাঠের পণ্য, হার্ডবোর্ড, পাল্প, টয়লেট পেপার, টিস্যু, স্যানিটারি, আপনি যে ধরনের ব্যবসায় করুন না কেন, আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে, হোয়াট এভার মে বি ইন রেসপেক্ট অফ টার্ন ওভার। তাহলে আমরা যে আইনের যে কথাটা শুনলাম, বা তালিকাভুক্তি সীমা বা নিবন্ধ সীমা, সেটি আর এখন রইল না। সেটি এখন সাধারণ আদেশের মাধ্যমে এখানে 90% বিজনেসের সাথে রিলেটেড 90% প্রোডাক্ট এবং সার্ভিস হ্যাজ বিন কাভার্ড হেয়ার। যেখানে সাধারণ আদেশে মানে 90% চলে আসছে। আমি আমারও আমি তখন আই ওয়াজ লুকিং ফর যে আসলে কাদের নামটা এখান থেকে বাদ গেছে, এই যে কারা এর আওতায় পড়েনি, সেটি আমি খোঁজার চেষ্টা করতেছিলাম। খোঁজার চেষ্টা করে কিছু কিছু পণ্য পেলাম, যে যারা ফার্স্ট শিডিউল আইটেম, সেগুলি বাদ দেওয়া হয়েছে। প্রথম তফসিল দ্বারা অব্যাহতি প্রাপ্ত পণ্যগুলোকে এখানে বাদ দেওয়া হয়েছে, সেটি একটি। আরেকটা হলো যে সেবার ক্ষেত্রে পেয়েছি শুধু আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, যারা অ্যাডভোকেট, হুম, আমাদের সম্মানিত উকিল মহোদয়গণ, তাদেরকে এই টার্ন ওভারের আওতায় নিবন্ধিত হওয়া থেকে বিরত রাখা হয়েছে, বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হয় নাই। না আনার কারণটা একটা আছে। 2018 সালে ওনারা একটা মহামান্য হাইকোর্টে একটি আহ, আহ, একটি ওনারা রিট করেন, রিট মামলা করেন। সেটি ছিল যে তারা ভ্যাটের আওতায় নিবন্ধিত হবে না এবং ভ্যাট পরিশোধ করবেন না। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে ভ্যাট তো পরিশোধ করবে ওনাদের সেবা যারা গ্রহণ করবেন তারা, ওনারা তো পরিশোধ করবেন না। কিন্তু যাই হোক, উনারা একটা রিট করেছেন, সেটার আলোকে হলেও বা অন্য কোনো কারণে হলেও তাদেরকে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়নি। ঠিক আছে। তারপর হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে, যেগুলো নর্মাল সাধারণ হোটেল রেস্তোরাঁ গ্রামগঞ্জে, হ্যাঁ, আপনার ইলেকট্রিক একটা ফ্যান একটা লাইট আছে বা এরকম কিছু,
তাদের ভ্যাটের আওতায় নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা নাই। তারপর নর্মাল সাধারণ যে ব্যবসায়ী, যে সাধারণ ব্যবসা, ওই গ্রাম্য বাজারে ওপেন ফিল্ড বা ছোটখাটো ইয়েতে গ্রাম্য বাজারে যারা ব্যবসা করে তাদেরকে ভ্যাটের আওতায় নিবন্ধিত করেনি। কিন্তু গত বছর একটা আদেশ জারি হয়েছে, সেটি হলো এরকম: যদি আপনি সিটি কর্পোরেশনের আওতায়, সিটি কর্পোরেশন এলাকায় অথবা পৌর এলাকায় যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান আপনার থাকে, হোয়াট এভার মে বি দ্য সাইজ অফ বিজনেস, আপনাকে ভ্যাটের আওতায় আসতে হবে। দ্যাট মিনস আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে। ভ্যাট পরিশোধ করতে হলে আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। এটি গতবার 22-23 অর্থ বছরে যে সংশোধনীটি এসছে সেখানে এটি আছে। তাহলে আমরা নিবন্ধন কাদের জন্য প্রযোজ্য হচ্ছে, কোন ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সেটি নিয়ে আলোচনা করলাম। ইন শর্ট, আমাদের আলোচনার বিষয় যদি আমরা আইনের কথা বলি, আইনের কথা তালিকাভুক্তি 50 লক্ষ টাকা পর্যন্ত কোনো তালিকাভুক্তি লাগবে না। 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধিত হতে হবে বা রেজিস্টার্ড বা লিস্টেড হতে হবে। আর 3 কোটি টাকা অ্যাভাব হয়ে গেলে আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। এটা হলো যে আমরা যেটা জানলাম, সেটি হলো যে আমাদের টার্নওভার বা এখানে কনসিডারেশন আইনে যেটা বলা আছে সেটি। আর একটা হলো যে সাধারণত 17তে যেসব পণ্য বা যেসব সেবা কথা বলা হয়েছে তাদেরকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। এর বাইরে একটা কথা বলা আছে, যে আপনি কোন সময় আপনার ভ্যাটের নিবন্ধন একেবারেই প্রয়োজন নেই ওই ক্ষেত্রগুলোর বাইরে। আপনি যখন 12 মাস সময়ে আপনার টার্নওভার এমন একটাই সাপ্লাই দিয়েছেন, সেটির টার্নওভার 3 কোটি টাকার বেশি হয়ে গেছে। ধরেন আপনি আলুর সাপ্লাই দিয়েছেন, তাহলে আপনার টার্নওভার 3 কোটি টাকা হলেও আপনার ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে পারবে না। কারণ আলু এই প্রোডাক্টটি হলো মূল্য সংযোজন কর আইনের প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত। প্রথম তফসিল হলো এমন একটি তফসিল যেটি এখানে যে পণ্য বা সেবাগুলির কথা বলা আছে সেগুলি যে কোনো পর্যায়ে মূল্য সংযোজন কর আইনের 3টি তফসিল আছে। প্রথম তফসিল হলো ভ্যাটের পণ্য বা সেবার তালিকা, সেটা যে কোনো পর্যায়ে আমদানি, উৎপাদন এবং স্থানীয় বিক্রয় সব পর্যায়ে এইসব প্রোডাক্ট অব্যাহতিপ্রাপ্ত। দ্বিতীয় তফসিল হলো আহ দ্বিতীয় তফসিল হলো যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের তালিকা, পণ্য বা সেবার তালিকা। তৃতীয় তফসিল হলো যে হ্রাসকৃত হারে যেসব পণ্য বা সেবা বিক্রি করা হয় তাদের তালিকা। তাহলে এখানে বলা আছে দ্য ভ্যালু অফ আন এক্সেম্পটেড সাপ্লাই, দ্যাট ইজ এক্সেম্পটেড সাপ্লাই যদি করেন, যেটা প্রথম তফসিল দ্বারা অব্যাহতি প্রাপ্ত, সেটির আওতায় যত যে কোনো টার্নওভারই নেন না কেন, আপনি আলু পটলের ব্যবসা করেন তাহলে আপনার নিবন্ধন নিতে হবে না। আপনি যদি মূলধনী কোনো অ্যাসেট বিক্রি করেন, ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করেন, সেটা তার 10 কোটি 20 কোটি টাকা হয়ে গেছে আপনার মূল্য একটা অর্থ বছরে বিক্রি করেছেন, সেলস ভ্যালুটা 10 কোটি টাকা, আপনাকে নিবন্ধিত হতে হবে না। আপনি কোনো অর্গানাইজেশন বিক্রি করেছেন অথবা অর্গানাইজেশন একটা শেয়ার, কিছু শেয়ার বিক্রি করেছে, শেয়ার বিক্রি করে কিছু টাকা পেয়েছেন আপনার, সে টাকাটি হলো যে 3 কোটি টাকার বেশি, তখনও আপনাকে নিবন্ধিত হতে হবে না। অথবা আপনার পার্মানেন্টলি কোনো ব্যবসা আপনি বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ, আর বন্ধ করে দিয়েছেন, সেটার একটা ভ্যালু আছে, মূল্য আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে ভ্যাটের আওতায়, এখানে বলছে ভ্যালু অফ এ সাপ্লাই মেড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ পার্মানেন্টলি ক্লোজিং ডাউন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি। একটা ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ করার সময় যে একটা কোনো সাপ্লাই যদি দেওয়া হয়, কোনো পরিশোধ করা হয়, কোনো কিছু অনেক টাকার ধরেন লোন দিলেন বা অন্য কিছু পরিশোধ করলেন, তখন আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে না। এটা হলো নিবন্ধন সীমা নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের যেটা আসতেছে সেকশন 4, মূল্য সংযোজন কর আইনের ধারা সেকশন 4। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকশন 4টা কি? এতক্ষণ নিবন্ধন সীমা নিয়ে আলোচনা করলাম, এখন বলতেছে নিবন্ধনযোগ্য ব্যক্তি। নিবন্ধনযোগ্য ব্যক্তি কারা? Each of the following person shall from the first day of a month be required to be registered under VAT। যেটা বলা হয়েছে এতক্ষণ আলোচনা করলাম যে প্রাক্কলন করেন আর আপনি টার্নওভার অলরেডি হয়ে গেছে, তারা যদি 5 কোটি 3 কোটি টাকার ঊর্ধ্বে, তাদেরকে এর আওতায় নিবন্ধিত হতেই হবে, এটা হলো আইনের ভাষা। কিন্তু এখানে সেকশন 4 এর সাবসেকশন 2 তে যে বলা হয়েছে
যে নিচে কিছু বিজনেস অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিস এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। যেমন টার্নওভার, মানে সাধারণত 17তে যেরকম বলা আছে, আর এখানেও আইনে আর একটা জিনিস বলা আছে যে এই অ্যাক্টিভিটিস, আপনার অর্থনৈতিক কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে এই অ্যাক্টিভিটিস যদি থাকে, তাহলে আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে বা আপনি নিবন্ধনযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হইবেন। তাহলে সেটি কি? সেটি হলো, ফার্স্ট ওয়ান, ম্যানুফ্যাকচারার্স অর ইম্পোর্টস অফ সাপ্লাই, যারা আমদানি, যারা উৎপাদনকারী এবং আহ, পণ্য আমদানির সাথে জড়িত, যারা উৎপাদনকারী এবং পণ্য আমদানির সাথে জড়িত, পণ্য বা সেবা আমদানির সাথে জড়িত, তাদেরকে অবশ্যই ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এর কারণে অনেক মানুষ বিপদে পড়ে, বাই পার্টিসিপেটিং এনি টেন্ডার এগেনস্ট এনি কন্ট্রাক্ট অর এনি অর্ডার। আচ্ছা, এখন যেটা হচ্ছে, আপনি একজন ধরে নিলেন আপনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ, যে কোনো কারণে আপনার কিছু অর্থ সম্পদ হয়েছে বা অর্থ সম্পদের উৎস আপনার কাছে আছে, তা আপনি ভাবলেন যে আমি সরকারি কোনো টেন্ডার দিয়েছে, আপনি একটা কোম্পানি ফর্ম করে বা কোনো ইয়ার টেন্ডারে আপনি অংশগ্রহণ করবেন। যে কোনো টেন্ডারে, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় টেন্ডারে অংশগ্রহণ করতে হলে, আমি আমি বলতেছি ঠিকাদারদের কথা, ঠিকাদার কন্ট্রাক্টর যারা, তাদের কথা। টেন্ডারে অংশগ্রহণ করতে গেলে আপনাকে অবশ্যই ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। ওটা টেন্ডার ডকুমেন্টস এর রিকোয়ারমেন্টই থাকে যে যে টু পার্টিসিপেট ইন দ্য টেন্ডার উইল হ্যাভ টু বি রেজিস্টার্ড আন্ডার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সো টেন্ডারে পার্টিসিপেশন করতে গেলে আপনাকে অবশ্যই ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। এটার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আপনারা অনেকেই জানেন বিষয়টা, সেটি আমি আলোচনা করব। আমরা আগে এটা শেষ করি। তারপর 3 নম্বরে সি তে বলা আছে, ইনগেজড ইন এনি ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিস, আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত, যেহেতু তাদেরকে অবশ্যই ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। আচ্ছা, আপনি বিদেশি কোনো প্রতিষ্ঠানের যদি ব্রাঞ্চ অফিস বাংলাদেশে হয়, আহ লিয়াজ অফিস বা ব্রাঞ্চ অফিস, যেটার হেড অফিস কিনা বাইরে, তারা বাংলাদেশে ব্যবসা করতে চায়, তাদের লিয়াজ অফিস করতে চায়, তাহলে তাদেরকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। অ্যাপয়েন্টেড অ্যাট ভ্যাট কনসালটেন্ট অ্যান্ড ভ্যাট এজেন্ট, মূল্য সংযোজন কর আইনে বলা আছে, মূসক এজেন্ট অথবা মূসক পরামর্শক, যারা যারা আমাদের মতো মূসক পরামর্শক বা মূসক এজেন্ট, তাদেরকে অবশ্যই ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হলো যে engaged in economic activities related to the manufacturers or import of any specific goods and services in a specific geographical area as determined by the board। অনেক সময় জাতীয় রাজস্ব বোর্ড অথবা অর্থ মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয় একটা ইকোনমিক জোন ডিক্লেয়ার করে, যেমন ইপিজেড। আপনি ধরেন, আমি ইপিজেড এর কথাটাই বললাম, ইপিজেড এর যদি আপনি কোনো বিজনেস অ্যাক্টিভিটিস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। ইপিজেড এর কথা বললাম আর কি। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে নিবন্ধনযোগ্য ব্যক্তি কারা। আমরা 5টি পয়েন্ট, এখানে 6টি পয়েন্ট আলোচনা করেছি। আমরা বললাম যে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা জড়িত, টেন্ডারে যারা পার্টিসিপেট করবে, ব্রাঞ্চ অফিস যদি কেউ করে বিদেশি কোম্পানির, তারপর ভ্যাট কনসালটেন্ট, ভ্যাট এজেন্ট যারা, তাদের, আর মানে ইপিজেড বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সরি, ইকোনমিক জোন যেটা ডিক্লেয়ার্ড বাই দ্য বোর্ড, এই ইকোনমিক জোনে যারা বিজনেস করে তাদের অবশ্যই ভ্যাটে আমাদের নিবন্ধিত হতে হবে। এখন এবার কনসিকুয়েন্স একটা বলি, যেটা বি তে ছিল, সেকশন 2 এর সাবসেকশন উপদফা বে ছিল যে টেন্ডারে পার্টিসিপেট করতে। এটার কনসিকুয়েন্সটা কি একটু বলি। আপনার টেন্ডারে পার্টিসিপেট করেছেন, আজকে আপনি হয়তো পলিটিক্যালি অনেক পাওয়ারফুল বা অনেক ইয়ে, যাক আপনার লিঙ্ক আছে অনেক বেশি, আপনি, আপনাকে সামবডি হ্যাজ কমিটেড টু যে আপনি এই টেন্ডারে পার্টিসিপেট করেন, আপনাকে এই টেন্ডারের কাজটা আমি দিব। আমরা এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসগুলো, আমরা আমরা ফেস করতেছি, সেটা বলতেছি। এখন আপনি ভাবলেন, যাক আমি তো একটা টেন্ডার পাবো, তাহলে এখন আমাকে আহ টেন্ডার ডকুমেন্ট দাখিল করি। এই যে টেন্ডার ডকুমেন্ট দাখিল করতে গিয়ে দেখা দেখা যাচ্ছে যে আপনার ওখানে ভ্যাট রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, ভ্যাট রেজিস্ট্রেশনটা লাগবে। তখন আপনি কি করলেন? একটি ভ্যাট রেজিস্ট্রেশন নিলেন, উইদাউট নোয়িং দ্য কমপ্লায়েন্স or consequence of being registered under value added tax। আপনি টেন্ডারে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন, টেন্ডার ডকুমেন্টস ফিল আপ করার জন্য, রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য, কিন্তু আপনি জানেন না
যে ভ্যাট রেজিস্ট্রেশন নিলে এর কনসিকুয়েন্সটা কি, এর কমপ্লায়েন্সটা কি, ইউ আর ফুলি ইগনোরেন্ট অ্যাবাউট ইট। তো ইন দ্যাট কেস আপনার কনসিকুয়েন্সটা কি হচ্ছে, আমরা এটা এক্সপিরিয়েন্স করি যে এখন নানা রকম কনসিকুয়েন্সের কথা আমরা জানি। এই যে আমি যে ভদ্রলোকের কথা বললাম যে হি ইজ নাও হি ইজ politically more powerful, he has been committed by someone that he will get the tender, that's why he has been registered under value added tax, রেজিস্টার করেছেন, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত হোক উনি টেন্ডার ডকুমেন্টসে হি ওয়াজ নট অ্যাওয়ার্ডেড, অথবা উনি টেন্ডারে পাস করেননি। এখন টেন্ডার ওনাকে দেয়া হয়নি। তো ভদ্রলোক ভাবছে যে টেন্ডারে ধরে নেই তাহলে আমার কাজ শেষ, আমার টেন্ডার পাই নেই তাহলে আমার সব কাজ শেষ। কিন্তু হি ফরগট, হি হ্যাজ ফরগেটেন দ্য ইস্যু অফ বিং রেজিস্টার্ড। হ্যাঁ, নো, চলতেছে না। তাহলে উনি এখন কি করবেন? আপনারা জানেন, আপনি ভ্যাটের আওতায় নিবন্ধিত হলে আপনাকে যে মাসে নিবন্ধিত হচ্ছেন তার পরবর্তী মাস থেকেই আপনাকে ভিএটি রিটার্ন দিতে হবে, ওয়েদার ইউ হ্যাভ ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইউ হ্যাভ বিজনেস অর নট। আপনার ব্যবসা হোক আর না হোক, আপনাকে অবশ্যই ভ্যাটের রিটার্ন দিতে হবে, অন্যথায় আহ মূল্য সংযোজন কর আইনের ধারা 85 উপধারা ছ অনুসারে, 85 উপধারা একের ছ অনুসারে, একের চ অনুসারে আপনাকে 5,000 টাকা জরিমানা। আগে ছিল 10,000 টাকা জরিমানা, এখন সেটি করা হয়েছে 5,000 টাকা জরিমানা। মানে ওই ভদ্রলোক ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়েছেন, টেন্ডার দাখিল করেছেন, টেন্ডার পান নাই, আর উনি আর এটা নিয়ে চিন্তাও করেন নাই, উনি রেজিস্টার্ড হয়ে বসে আছেন, রিটার্নও দেন না। তাহলে হচ্ছে কি, আমাদের কাছে এরকম ইস্যু এসছে, হচ্ছে ওনার প্রত্যেক মাসে আগে ছিল 10,000 টাকা জরিমানা, এখন হচ্ছে 5,000 টাকা জরিমানা। উনি রিটার্ন দিচ্ছেন না, উনি জানেনও না যে রিটার্ন দিতে হয়, কারণ উনি হয়তো কোনো একটা দোকানে গিয়ে বা কোনো একটা জায়গায় বসে ভ্যাটের নিবন্ধন নিয়েছেন, দোকানদার ভদ্রলোকও জানেন না বা জানলেও শেয়ার করেন নাই। এখন উনি তো, ওনার তো ব্যবসাও নাই, উনি হয়তো এই ধরনের কাজ আর জীবনে করবেনও না, টেন্ডারে দাখিল করবেনও না, হয় রাগ করছে আর আমি জীবনে এই কাজ করবো না, পাই না, কিচ্ছু না, অযথা আমার টাকা পয়সা খরচ, তাই না? তা উনি আর হয়তো চিন্তাও করবেন না যে উনি এই ধরনের টেন্ডারে পার্টিসিপেট করবেন। কিন্তু ভদ্রলোক একটা ভুল করে বসছেন, যে উনি একটা ভ্যাটের নিবন্ধন নিয়ে বসছেন, কনসিকুয়েন্সে উনি জানেন না, রিটার্নও দিচ্ছেন না, শূন্য রিটার্নও দিচ্ছেন না, ওনার 5,000 টাকা বা 10,000 টাকা করে জরিমানা হয়ে হয়ে কোন এক ফাইন মর্নিংয়ে ভ্যাট অফিসার ওনাকে জিজ্ঞাসা করলো যে, ভাই ফোন করলো যে ভাই আপনি তো ভ্যাটের হাতে নিবন্ধিত, তো আপনি কি রিটার্ন দাখিল করেন কিনা? উনি তো আসমান থেকে বললো যে ভাই এটা কেমন কথা বলতেছে, আপনি তো রিটার্ন দাখিল করেন না, এই জন্য আপনার 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ টাকা পর্যন্ত ফাইন হয়ে গেছে মাসে। আপনি ধরেন 19 সালের যদি কোনো এক মাসে যদি করে থাকে, তাহলে এখন পর্যন্ত যদি রিটার্ন না দিয়ে থাকে, তাহলে ওনার কত টাকা ফাইন হয়ে গেছে একটু চিন্তা করুন। আগে 10,000, আর 22-23 অর্থ বছর থেকে 5,000 টাকা করে। তো এখন একটু চিন্তা করেন তার কি অবস্থা, উনি জানেনও না, তার এই বেচারার কি অবস্থা হবে। এই জন্য আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করবেন বা করার চিন্তা ভাবনা করছেন, তারা ব্যবসায়ীদের এবং যারা নিবন্ধনের আওতায় আসবে তাদেরকে বলবেন যে আপনি ভ্যাটের আওতায় নিবন্ধিত হবেন, ওই দোকানদারের কাছে গিয়ে এই কাজটা করেন না, করলে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডও পাবেন না, কোনো কিছু পাবেন না, আপনি বিপদে পড়বেন। আর উনি যদি কোনো একজন আপনাদের মতো কোনো একজন এক্সপার্ট বা কোনো কনসালটেন্টের কাছে গিয়ে নিবন্ধিত হয়, কনসালটেন্ট তাকে ওই কমপ্লায়েন্সটা শুধুও বলবে যে ভাই আপনি আজকে নিবন্ধিত হয়েছেন, আপনার কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে, দেন দ্য পার্সন উইল বি অ্যাওয়্যার অফ ইট। কিন্তু যখন এই যে উনি এই ব্যবসার জন্য বা টেন্ডারের জন্য একটি কাজ করেছেন, একজন দোকানদারের কাছে করে রেজিস্ট্রেশন নিয়েছেন, ওনাকে কেউ কিছু বলেও নাই, উনি জানেও না, হি ওয়াজ নট অ্যাওয়ার অফ ইট। এখন ভ্যাট অফিসার ফোন করে ওনার কাছে ডিমান্ড করতেছে, ইউ হ্যাভ ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি অর ফাইন অফ 2 লাখ 3 লাখ টাকা হুইচ হ্যাজ বিন শোন ইন ইউর ভ্যাট অ্যাকাউন্ট। এখন বোঝেন কনসিকুয়েন্সটা। এই জন্যই এই জিনিসটা আপনারা যারা পার্টিসিপেট করেছেন তাদের জন্য বললাম, যে এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের মাঠ পর্যায়ে অনেক হয়েছে, আমি শেয়ার করলাম যে আপনাদের সামনে এরকম আসতে পারে, আপনি এই পরামর্শটাই দিবেন মানুষকে। এবং এটি যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, তাহলে উনি তো ব্যবসা করতে পারবেন না, তখন ওনাকে ধারা 9 অনুসারে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে হবে। সেটি পরের আলোচনা, আমি সেটা পরে আলোচনা করব। তাহলে নিবন্ধনযোগ্য ব্যক্তি নিয়ে আলোচনা করলাম। আমি যে এক্সপিরিয়েন্সটার কথা বললাম,
আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা। ডিয়ার পার্টিসিপেন্ট, আপনারা যদি হয়ে থাকে একটু শেয়ার করবেন। আপনাদের কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয় নাই? আচ্ছা, গুড, কোনো সমস্যা নাই। আমরা পরের আলোচনায় যাই। এবার আসতেছে সেকশন 6। আপনি কিভাবে মূসকের আওতায় নিবন্ধিত হতে হবে। আপনি ভ্যাট অনলাইনে গিয়ে, হুম, ভ্যাট অনলাইনে গিয়ে আপনি কিভাবে নিবন্ধিত হবেন সেটা আমরা অনলাইনে দেখাবো। হ্যাঁ, একজন অফিসার, অ্যাপয়েন্টেড বিভাগীয় কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা আপনার 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট, বিধি 4-এ পরিষ্কার করে বলা আছে যে 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট দিবে। আপনি যখন মনে করতেছেন যে আহ, আপনার ভ্যাটের আওতায় নিবন্ধিত হওয়া দরকার, তাহলে আপনি আহ, মূসক অনলাইনে গিয়ে ভ্যাটের নিবন্ধন দাখিল করবেন। কিভাবে নিবন্ধন দাখিল করতে হয় সেটি আমরা দেখাবো, সেটি আমরা অনলাইন প্রেজেন্টেশনে দেখাবো। আর আহ, যদি আপনাদের দাখিল হয়ে যায়, তখন সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা এবং যার আইডিতে আপনার আবেদনটা যাবে, সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা, ওনারা উইদিন 72 আওয়ার্স এর মধ্যেই, আপনার যদি আবেদনপত্রে কোনো লুপহোল না থাকে, কোনো মিস্টেক না থাকে, তাহলে 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা মূসক 2.3 ফর্মে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দাখিল করবে, মানে সার্টিফিকেট প্রদান করবে। এটি হলো ভ্যাট রেজিস্ট্রেশনের ইনিশিয়াল আলোচনা। আর আমরা প্র্যাকটিক্যালটা আমরা যেহেতু দেখাবো, সেটা আমি এখানে বেশি আলোচনা করলাম না। এবার আসতেছে ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন, স্বেচ্ছায় মূসক নিবন্ধন। স্বেচ্ছায় মূসক নিবন্ধন, আপনার আপনার মনে হচ্ছে যে আপনি আপনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আপনি নিজেই, আপনি একটা ধরেন বিদেশে গিয়েছেন, এমন একটা প্রোডাক্ট আপনার পছন্দ হলো, সেটি তো আপনি একজন সাধারণ টুরিস্ট হিসেবে সেটি আনতে পারবেন। আপনাকে করতে হবে বিদেশে একটা প্রোডাক্ট, যেটি কিনা আপনাকে এলসি করে বা বিভিন্ন ইম্পোর্ট ডকুমেন্টস মেনটেন করে আপনাকে আমদানি করতে হবে। এই ধরনের যদি কোনো ইস্যুস তৈরি হয় আপনার সামনে, তখন ইউ নিড এ ভ্যাট রেজিস্ট্রেশন। আপনি মনে করতেছেন যে আপনার একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে, বা আপনার একটা ভ্যাট রেজিস্ট্রেশন দরকার, আপনার ওই প্রোডাক্ট এতই ভালো লাগে, তখন আপনি স্বেচ্ছায় নিবন্ধিত হবেন। নিবন্ধন হওয়ার জন্য আবেদন করবেন শুধু ওইটুকু কাজের জন্য, যেটি কিনা আপনি ইম্পোর্ট করছেন। ইম্পোর্ট করার পর যখন কাজ শেষ, তখন আবার আপনি মূসক নিবন্ধন বাতিলের জন্য আবেদন করবেন। অন্যথায় আপনার ওই ফাইন জরিমানা হতেই থাকবে। দিস ইজ ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। মূসক নিবন্ধন বাতিল, মূসক নিবন্ধন সেকশন 9-এ বলা আছে মূসক নিবন্ধন বাতিল। বাতিল কখন করবেন? যখন আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি নাই, এই যে যেসব ক্রাইটেরিয়া, নিবন্ধিত হওয়ার ক্রাইটেরিয়া এখন আপনার নাই, আপনার মূসক নিবন্ধিত হয়েছে যে কারণে, সেটি এখন আর প্রয়োজন নাই, আপনার টেন্ডার ডকুমেন্টস দাখিল করেন না, আপনার ব্যবসা নাই, এই ক্ষেত্রে যখন এরকম যদি ইস্যুস আছে, তখন আপনি মূসক নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারেন। তখন অথরিটি আপনার আহ, আবেদন পরীক্ষা নিরীক্ষা করে মূসক নিবন্ধন বাতিলের প্রক্রিয়া শুরু করবেন। এবার আসতেছেন সেকশন 12 ইজ ভেরি ডেঞ্জারাস। সেকশন 12 ইজ ভেরি ডেঞ্জারাস। সেকশন 12টা হচ্ছে রেজিস্ট্রেশন অর enlistment by the concerned officer so moto of person required to be registered or enlisted. সেকশন 12টা হলো, দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, এবং দিস ইজ ভেরি ভেরি, এটা যদি কখনো কারো উপর আরোপিত হয় এই সেকশনটা, তারা যে কি ধরনের প্রবলেমে পড়ে সেটি আমি এখন আলোচনা করব। সেকশন 12-এর সাবসেকশন হলো 7। সেকশন 12 এবং রুল হলো বিধি 7। সেটি হলো কি, আপনি এই যে আমরা যে নিবন্ধনযোগ্য ব্যক্তির কথা আলোচনা করলাম, যাদের নিবন্ধিত হওয়ার আবশ্যকতা রয়েছে, এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত বা এই ধরনের ব্যবসার সাথে জড়িত, যাদের ইকোনমিক অ্যাক্টিভিটি ভ্যাটেবল অ্যাক্টিভিটি, এটি থাকার পরও ওই ব্যক্তি নিবন্ধিত হন নাই।
ধরেন আপনি আমাদের এই বিজয়নগর বা ঢাকায়, ঢাকার যে কোনো একটা স্থানে আপনার একটা মিষ্টান্ন ভান্ডার আছে, রহিম করিম মিষ্টান্ন ভান্ডার, ধরেন করিম মিষ্টান্ন ভান্ডার। কিন্তু আমরা এই যে এই স্বাধীনতা 17-তে আমরা একটু আগে দেখেছি যে মিষ্টান্ন ভান্ডার, এই এই দোকানটা হলো এই যে মিষ্টান্ন ভান্ডার S022 মিষ্টান্ন ভান্ডার হলো ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। আপনি যদি মিষ্টান্ন ভান্ডারের ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে, মিষ্টান্ন ভান্ডার। কিন্তু আপনি নিবন্ধিত হন নাই, এই নিবন্ধনের আবশ্যকতা থাকা সত্ত্বেও আপনি নিবন্ধিত হন নাই। তখন ভ্যাট অফিসের খোঁজ নিয়ে দেখলো যে এই ব্যক্তি, যিনি কিনা মিষ্টির দোকান আছে, যার কিনা বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় আসার কথা, উনি ভ্যাট রেজিস্ট্রেশন নেন নাই। তখন ওই ভ্যাট অফিসার কি করবে? প্রথমত আপনার দোকানে যাবে, মিষ্টান্ন ভান্ডারে যাবে, ভাই ভান্ডারে গিয়ে হয়তো আপনাকে আহ জিজ্ঞেস করবে যে আপনি তদন্ত করবে, পান নাই, কোনো একটা ভিজিটিং কার্ড নিয়ে গেল, অথবা আপনি নাই, আপনি মালিক হিসাবে দোকানে উপস্থিত নাই, আপনার কর্মচারীর কাছ থেকে দোকানে একটা কার্ড নিয়ে গেল। উনি ধর কার্ড নিয়ে গিয়ে আপনাকে একটা, ওনাদের নিজস্ব ক্ষমতা বলে, ওনাদের এই যে সেকশন 12 অ্যাপ্লাই করে আপনাকে একটা ফোর্স রেজিস্ট্রেশন দিয়ে দিবে, দ্যাট ইজ বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন। যখন বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন দিয়ে দিবে, দেন ইউ উইল বি ইন ট্রাবল। বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন দিয়ে মনে করেন একটা চিঠি দিল আপনাকে, যে আপনাকে নিবন্ধনের আবশ্যকতা থাকা সত্ত্বেও আপনি নিবন্ধিত হন নাই, বিধায় আপনাকে বাধ্যতামূলক সেকশন 12 অ্যাপ্লাই করে বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে। এখন আপনি ভ্যাটের কমপ্লায়েন্স মেনটেন করুন। আপনারা জানেন যে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার সময় অনেক ডকুমেন্টস কিন্তু ভ্যাট অনলাইনে অ্যাটাচ করতে হয়। ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার সময় আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, কোনো কিছু নাই, আপনার আপনার একটা বিন নাম্বার দিয়ে দিছে তারা ভ্যাট অনলাইনে, যেটা ইউজার আইডি পাসওয়ার্ড কোনো কিছুই নেই। এখন ওনারা দিয়ে দিল, আপনি যখন ঠিক আছে চিঠি পাইলেন, ঠিক আছে আমি ভাই এখন ভ্যাট দিব, আর ভ্যাটের রিটার্নটা দাখিল করবেন কিভাবে অনলাইনে? সেটি তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে হয়নি কোনোভাবে, তখন ওনাদের পিছনে দৌড়াতে হবে। অথবা নিবন্ধনের সময় আপনাকে ট্রেড লাইসেন্স, টিন, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, অথরাইজ পার্সনের তথ্য, অনেক অনেক তথ্য আপনাকে সন্নিবেশ করতে হয় মূসক 2.1 বা ভ্যাট অনলাইনে, সেটিও করা হয়নি। আপনি যাই হোক, ওনারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিল, কিন্তু আপনি যখন ভ্যাট অনলাইনে ঢুকতেছেন দেখতেছেন আপনার যে 2.1টা যে হয়েছে, মূসক 2.3টা পেয়েছেন, সেটিতে আপনার ড্রপ বক্স আসে নাই, মানে আপনি রিটার্ন প্রসেস করতে পারবেন। এই যে ফার্স্ট রেজিস্ট্রেশন দিলে এই ধরনের নানা রকম জটিলতা হয়। সেই জন্য আপনাদের কাছে আমার আমার মেসেজ হলো এইটুকুই, যে আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশনের আবশ্যকতা দাঁড়ায়, অথবা আপনি যদি ভ্যাটেবল সার্ভিস প্রোভাইড করেন, বা দ্য ক্রাইটেরিয়া উই হ্যাভ অলরেডি ডিসকাসড, যে আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, উইদিন দিস ক্রাইটেরিয়া আপনারা ভ্যাটের আওতায় নিবন্ধিত হবেন। অন্যথায় এই অফিসার যদি আপনাকে ভ্যাট নিবন্ধন দেয়, তাহলে নানা রকম জটিলতার মধ্যে পড়বেন। এটা হলো ভ্যাট নিবন্ধনের প্রাথমিক যে মানে আরেকটা আলোচনা আছে। এখন সেকশন 13টা কি বলতেছে? সেকশন 13টা বলতেছে আপনি ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়েছেন, আপনাকে নিবন্ধন যে পত্রটা, মূসক 2.3 ফর্ম, ভ্যাট 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 সার্টিফিকেট যেটা বলে, সেটি আপনাকে আহ, আপনার সহজে দৃষ্টিগোচর হয়, আপনার প্রতিষ্ঠানের সহজে দৃষ্টিগোচর যোগ্য জায়গায়, ইজিলি ভিজিবল এরকম একটি জায়গায় আপনাকে নিবন্ধন পত্রটি টাঙিয়ে রাখতে হবে, রেজিস্ট্রেশন কার্ডটি, ভ্যাট রেজিস্ট্রেশন কার্ডটি টাঙিয়ে রাখতে হবে। অন্যথায় আপনাকে ইনস্ট্যান্ট ভ্যাট অফিসার যদি আপনার অফিসে গেল, গিয়ে যদি আপনার ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট না পায়, তাহলে ইনস্ট্যান্ট আপনাকে 10,000 টাকা জরিমানা করবে। ইনস্ট্যান্ট 10,000 টাকা জরিমানা করবে যদি এই সার্টিফিকেটটা আপনার ওখানে হ্যাঙ্গিং না দেখে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার উপর 10,000 টাকা জরিমানা হবে ভ্যাট অফিসার কর্তৃক। তাহলে আপনি নিবন্ধন পত্রটি কি করবেন? ভ্যাটের নিবন্ধন পাওয়ার পর আপনার নিবন্ধন পত্রটি আপনি
টাঙিয়ে রাখবেন। আপনি আহ ভ্যাট সার্টিফিকেটটি আপনার অফিসের বা আপনার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের অ্যাড্রেসে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া, সেটি আপনি টাঙিয়ে রাখবেন যাতে সবাই দেখতে পারে। সেকশন 4, সেকশন 4টা হলো যে সেকশন 14টা হলো যে নোটিফিকেশন অফ অল্টার্ড ইনফরমেশন বাই এ রেজিস্টার্ড পারসন। সেকশন 14টা কি সেটি একটু দেখুন। আর সেকশন 14 এর রুল হলো 12। সেকশন 14 হলো যে আপনি যে তথ্য দিয়ে আপনি নিবন্ধন গ্রহণ করেছেন, আপনার ব্যবসার স্থান, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং এরকম অনেক কিছু তথ্য যেগুলো আপনি দিয়েছেন, অথবা আপনার ডাইরেক্টরশিপ, আপনার 3জন ডাইরেক্টর ছিলেন, তাদের নিবন্ধন তথ্য দিয়েছেন, কিন্তু আরো একজন ডাইরেক্টর পরবর্তীতে অ্যাড করেছেন আপনার প্রতিষ্ঠানে, সেই ডাইরেক্টরশিপের তথ্য আপনার এই ইনফরমেশন গুলা চেঞ্জ করতেছেন। তারপর চেঞ্জ অফ অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করতেছেন, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেঞ্জ করতেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটি বা এইসব ওনারশিপ চেঞ্জ হচ্ছে, বা অন্য অন্য কোনো তথ্য আপনি আহ, যেটি আপনি আহ, আপনি যে ইনিশিয়ালি রেজিস্ট্রেশন করার সময় যেটি আপনি দিয়েছেন, সেগুলো আপনার ওখানে যে তথ্যগুলো সন্নিবেশ করেছিলেন সেগুলি চেঞ্জ হচ্ছে। তখন আপনাকে ভ্যাট অফিসে আহ, খুব কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক, কিছু কিছু ক্ষেত্রে 15 দিনের মধ্যে আপনাকে নোটিফিকেশন করতে হবে। এখন এই অল্টারড ইনফরমেশন, পরিবর্তিত তথ্য অবহিত করতে হবে ভ্যাট অফিসে, অন্যথায় আপনি আইনি জটিলতায় পড়বেন। এখন কোন কোন তথ্য কিভাবে পরিবর্তন করতে হবে সেটি আমরা আলোচনা করব। মূল্য সংযোজন কর আইনের বিধি 12-তে বলা আছে যে আপনার যদি নতুন কোনো ইউনিট বা কোনো কিছু ইয়া করা হয়, আহ, ব্যবসায়ের স্থান পরিবর্তন আলাদা। আপনি ধরেন ব্যবসার অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেঞ্জ হচ্ছে, ডাইরেক্টরদের তথ্য চেঞ্জ হচ্ছে, এই ধরনের তথ্য চেঞ্জ হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে? ভ্যাট অনলাইনে অ্যাক্সেস অ্যাক্সেস নিয়ে মূসক 2.1 ফর্মটা অ্যামেন্ড করতে হবে। সেটি কতদিনের মধ্যে করতে হবে? বিধি 12 অনুসারে 15 দিনের মধ্যে করতে হবে। আপনার এই তথ্যগুলো পরিবর্তন হয়েছে, সেটি 15 দিনের মধ্যে ভ্যাট অনলাইনে অনলাইন সিস্টেমে গিয়ে যদি আপনি মূসক 2.1 অ্যামেন্ড করেন, অ্যামেন্ড দিলে, সিলেক্ট দিলে, আপনার যে জায়গায় আপনার পরিবর্তনটা হচ্ছে সেটি আপনি পরিবর্তন করে আবার রিটার্নটা, আবার 2.1 ফর্মটা সাবমিট করতে হবে। সেটি করতে হবে আপনার এই তথ্য পরিবহনের 15 দিনের মধ্যে। বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করতে হবে এটি। আর যদি আপনি কাগজে আবেদন করেন আর কি, আহ, যখন আপনার যদি আপনি অনলাইনে না করেন, এমনি ফিজিক্যালি বা ম্যানুয়ালি করতে চান, তাহলে মূসক 2.5 একটি ফর্ম আছে। আপনার নিবন্ধনের আবেদন হলো 2.1, নিবন্ধনের সার্টিফিকেট হলো 2.3, আর মূসক 2.5 ফর্ম হলো যে যদি যদি কোনো তথ্য পরিবর্তন হয়, সেটি 2.5 ফর্মে আপনি 15 দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তার কাছে আবেদন করবেন। তখন বিভাগীয় কর্মকর্তা যাচাই বাছাই করে আপনাকে সেটি, যদি মনে হয় যে আপনার আবেদন যৌক্তিক, তখন আপনাকে একটি পুনরায় নিবন্ধন সার্টিফিকেট, অ্যামেন্ডেড নিবন্ধন সার্টিফিকেট সরবরাহ করবে। এটি হলো প্রাথমিক যে তথ্যগুলো চেঞ্জ করেছে। আরেকটি তথ্য হলো বিধি 13-তে যেটি বলছে, সেটি হলো আহ, আপনার ব্যবসার স্থানে পরিবর্তন হয়ে গেছে। আপনি পল্টনে ছিলেন, এখন আপনি গুলশানে আপনার ব্যবসার প্রতিষ্ঠানটা নিয়ে গেছেন। পল্টন হলো 1 কমিশনারেটের আন্ডারে, আর গুলশান হলো উত্তর কমিশনারেটের আন্ডারে। পল্টন অত পূর্ব কমিশনারেট বা পশ্চিম কমিশনারেট, আর গুলশান হলো অন্য কমিশনারেট। তাহলে দুইটি আলাদা কমিশনারেট, অথবা একই কমিশনারের মধ্যে আছেন, আপনার ডিভিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, গুলশান ডিভিশন অথবা তেজগাঁও ডিভিশন, অথবা গাজীপুর ডিভিশন বা সাভার ডিভিশন, এরকম। অথবা এরকম হয় আপনার হেড অফিসের আওতায় নিবন্ধন নেওয়া আছে, কিন্তু আপনি নিবন্ধন সার্টিফিকেটটা আপনি ভ্যাট সার্টিফিকেটটা আপনি ফ্যাক্টরি অ্যাড্রেসে করতে চান, তাহলে আপনার ডিভিশন চেঞ্জ হচ্ছে।
এইসব ক্ষেত্রে কি করতে হবে? স্থান পরিবর্তনের 15 দিন পূর্বে আপনাকে ভ্যাট অনলাইনে 2.1 ফর্মে আবেদন করতে হবে। 15 দিন পূর্বে অনলাইনে 2.4 অ্যামেন্ডমেন্ট করতে হবে নেসেসারি ডকুমেন্টস দিয়ে, অথবা এতদিন আপনি ভাড়াকৃত বাসায় ছিলেন, এখন নিজের বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং এর নিজের নিজের মালিকানার তথ্য বিল্ডিং থেকে আরেকটি ভাড়াকৃত বিল্ডিং এ ম্যানুয়াল ভিডিও কর্মকর্তার কাছে, অথবা ভ্যাট অনলাইনে 2.1 অ্যামেন্ডেড করে দাখিল করবেন 15 দিনের মধ্যে। তখন ভ্যাট অফিস, আপনি বর্তমানে যে ভ্যাট অফিসের আওতায় নিবন্ধিত আছেন, তারা কি করবে? আপনার ওই আবেদনটি যাচাই বাছাই করবে, এবং যাচাই বাছাই করার পরে ওনারা দেখবে যে ওনাদের আওতায় নিবন্ধিত হওয়ার সময় আপনার কোনো ভ্যাট লায়াবিলিটিস রয়েছে, আনসেটেলড ভ্যাট লায়াবিলিটিস রয়েছে কিনা। যদি থাকে, তাহলে সেটির ব্যাপারে ওনারা আপনার ডিসপোজাল চাইবে বা আপনার কাছে সেটি পরিশোধ করতে বলবে। অতএব যদি পরিশোধ করতে না পারেন, আপনার একটা ইয়ে নিবে, কি বলে, অঙ্গীকার নামা বা একটা বন্ড নিবে, যে আমি এতদিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করব। এগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার স্থান পরিবর্তন হবে না। সেই জন্য এই প্রক্রিয়াগুলো করার জন্য একটু সময় লাগে। সেই কারণে বলতেছে, স্থান পরিবর্তনের 15 দিনের পূর্বে আপনি যে নতুন স্থানে যাবেন, সেই স্থানের কাগজপত্র অ্যাটাচ করে আপনি বর্তমান যে সার্কেল আছে সেটিতে আবেদন করবেন। সেটি হলো 15 দিন পূর্বে, স্থান পরিবর্তন করার পরে না, তার আগেই করতে হবে। সেটি আহ, খুব মানে খুবই গুরুত্বপূর্ণ, 15 দিন পূর্বে। আরেকটা হলো, এবার আরেকটি তথ্য আছে, যেটি হলো যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আপনি এখন আপনি সাধারণ ব্যবসায়ী হিসেবে নিবন্ধিত হয়েছে। আপনি আমদানি করেন না, রপ্তানি করেন না, আপনি লোকাল মার্কেট থেকেই প্রোডাক্ট কিনে বিক্রি করেন সাধারণ ব্যবসায়ী হিসেবে। কিন্তু এখন আপনার ব্যবসার পরিধি বেড়েছে, আপনার মনে হলো যে না, আমি এখন বাইরে থেকে প্রোডাক্ট আমদানি করে সরবরাহ করব। তাহলে আপনি কি করতেছেন? আপনি ভ্যাটের আওতায় নিবন্ধিত হওয়ার সময় আপনি সাধারণ ব্যবসায়ী হিসেবে নিবন্ধিত হচ্ছেন, আর এখন আপনি হতে চাচ্ছেন কি? কমার্শিয়াল ইম্পোর্টার, আমদানিকারক ব্যবসায়ী। দ্যাট মিনস আপনি আমদানি করে সরবরাহ দিবেন। আপনার লোকাল মার্কেট থেকেও পারচেস করতে চান, পারেন, আবার ইম্পোর্ট করেও প্রোডাক্ট সরবরাহ দিতে পারেন। তাহলে আপনার কি হলো? এখানে আপনার কি হচ্ছে? আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিজের ধরন চেঞ্জ হচ্ছে, আপনার ব্যবসার ধরন চেঞ্জ হচ্ছে। তখন এই ধরনের যদি পরিস্থিতি দাঁড়ায়, এক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে 15 দিনের কথা বলা হয়েছে আগে বা পরে, এই ক্ষেত্রে বলা হয়েছে ইনস্ট্যান্ট জানাতে হবে, তাৎক্ষণিকভাবে। এখানে বলা হচ্ছে বিধি 12-র উপবিধি একের একে পরিষ্কার করে বলা হয়েছে, যদি আপনার অর্থনৈতিক কার্যক্রমের ধরন পরিবর্তিত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে আপনাকে জানাতে হবে। তাৎক্ষণিকভাবে মানে এটা কোনো ডিলে করা যাবে না। ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে বলা হচ্ছে যে 15 দিন আগে বা 15 দিন পরে, এক্ষেত্রে বলা হচ্ছে না, তাৎক্ষণিকভাবে। তাহলে আমরা কি বুঝলাম? ইকোনমিক অ্যাক্টিভিটি যদি চেঞ্জ হয়, অর্থনৈতিক কার্যক্রম যদি চেঞ্জ হয়, তাহলে আপনাকে তাৎক্ষণিকভাবে সেটি আহ জানাতে হবে। এটা হলো আমরা এতক্ষণ আলোচনা করলাম ভ্যাট নিবন্ধনের প্রাথমিক আলোচনা। সেটি হলো যে কিভাবে, কখন, কিভাবে আমাদের নিবন্ধিত হতে হবে, নিবন্ধন সীমা কি, আর নিবন্ধন না নিলে অফিসাররা কিভাবে আপনাকে ফোর্স রেজিস্ট্রেশন দিবে, আর আপনার নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার পর আপনার দায় দায়িত্ব কি। আর সর্বশেষ যেটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে পরিবর্তিত তথ্য অবৈধকরণ, সেকশন 14 এবং বিধি 12-13, এই 12-13 এইসব জায়গায় যেটি বলা আছে যে পরিবর্তিত তথ্য অবৈধকরণ, আপনার ব্যবসার তথ্যের পরিবর্তন হচ্ছে, তখন আপনাকে জানাতে হবে। এখন আসুন, আমরা সাধারণত 17 নিয়ে আলোচনা করেছি, এখন আমরা কেন্দ্রীয় নিবন্ধন নিয়ে একটু আলোচনা করব। এতক্ষণ যে আলোচনাটা করলাম, আমি কেন্দ্রীয় নিবন্ধনে যাওয়ার পূর্বে এতক্ষণ যে আলোচনাটা করেছি, সেটি হলো সেটার ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যখন নিবন্ধন সম্পর্কিত যে ধারা বিধিগুলো আলোচনা করলাম, সেটার ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা আপনারা একটু বলবেন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম, তো জি বলেন। ব্যাট রেজিস্ট্রেশনের কপিটা যদি আহ, একটা হয়, তাহলে কি ফ্যাক্টরি এবং হেড অফিস দুই জায়গাতে কি টাঙ্গাতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার নিবন্ধনের জায়গা, জি আপনার হেড অফিস, হ্যাঁ, সেটি এখন আলোচনা করব। কেন্দ্রীয় নিবন্ধনের ইস্যু, আপনার এই ইস্যুটা হলো কেন্দ্রীয় নিবন্ধনের ইস্যু। আপনার হলো যে ফ্যাক্টরি আছে, হেড অফিস আছে, অন্যান্য অনেক মানে ট্রেডিং হাউস আছে, তাই না? তো আপনার জি যদি নিবন্ধন একটা হয়, কেন্দ্রীয় নিবন্ধন হয়, তাহলে প্রতিটি নিবন্ধিত জায়গায় কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় যেসব স্থান আছে সমস্ত স্থানে ওই ভ্যাট রেজিস্ট্রেশনটা টাঙ্গিয়ে রাখতে হবে। ঠিক আছে? স্যার। জি। আর কারো কোনো আর কোশ্চেন? আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে 15 দিনের মধ্যে যদি কোনো তথ্য চেঞ্জ করলে না জানাইতে পারি, তখন ওই ক্ষেত্রে কোনো পেনাল্টি বা কিভাবে এটা জানাইতে পারি আর কি? হ্যাঁ, পরিবর্তিত তথ্য সময় মতো অবহিত না করলে ইনিশিয়ালি আপনি নন কমপ্লায়েন্ট হবে, মানে অনিয়ম অনিয়ম হবে আপনার। ঠিক আছে? জি স্যার। অনিয়ম হবে তখন 10,000 টাকা জরিমানা হবে আর কি। অনিয়ম, এগুলো হলো অনিয়ম মামলা হবে আপনার, তখন 10,000 টাকা জরিমানা হবে আপনার। আমরা ধারা 85 তে পরিষ্কার করে বলা আছে যে অনিয়ম মামলা হবে। ঠিক আছে? এটার জন্য জরিমানা নাই, আপনার অনিয়ম মামলা হবে যে আপনি সময় মতো এটা জানান নাই, এই জন্য আপনার 10,000 টাকা জরিমানা হবে। ঠিক আছে? এটা জি ধারা স্যার। 85-তে বলা আছে 10,000 টাকা জরিমানা করবে। এখন আমরা আলোচনা করব সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে। যে জেন্টলম্যান কোশ্চেন করলেন তার ইস্যুটা হলো কেন্দ্রীয় নিবন্ধন বিষয়ক। সেন্ট্রাল রেজিস্ট্রেশন, সেন্ট্রাল রেজিস্ট্রেশন হলো আহ সেন্ট্রাল কেন্দ্রীয় নিবন্ধনের একটি আদেশ জারি। কেন্দ্রীয় নিবন্ধন কখন প্রয়োজন হয়? কেন্দ্রীয় নিবন্ধন যখন প্রয়োজন হয় তখনই যখন একটা প্রতিষ্ঠান, ধরেন একটি গার্মেন্টস প্রতিষ্ঠান, রাইট? এটি গার্মেন্টস প্রতিষ্ঠান, তার পোশাক হলো যে তৈরি পোশাক। আর তার সে তৈরি পোশাকের ব্যবসা করে, তৈরি পোশাক রপ্তানি করে, তাই তো? গার্মেন্টস প্রতিষ্ঠান। এখন তার এমন হতে পারে যখন প্রতিষ্ঠানটি উনি করেছেন, আর তখন যে জায়গায় ফ্যাক্টরি ঠিক একই জায়গায় ওনার হেড অফিস, ওনার অন্য কোনো ব্রাঞ্চ ট্রাঞ্চ ছিল না। ওই জায়গায় ফ্যাক্টরি, ওই জায়গায় হেড অফিস, ওই জায়গায় ওয়্যার হাউস, ওই জায়গায় সবকিছু তার, একটা গার্মেন্টস প্রতিষ্ঠান। তাহলে এটিকে বলে ইউনিট নিবন্ধন, ইউনিট নিবন্ধন। কিন্তু এখন গার্মেন্টস এর ব্যবসাটি বেড়ে গেছে। দেখা হলো যে বায়ার্সদের, এখন গাজীপুরের এমন একটা জায়গায় তার গার্মেন্টস প্রতিষ্ঠান, ওখানে বায়ার্সরা যেতে চায় না, তাই তো? এরকম পরিস্থিতি দাঁড়ায়, তখন কি করে? বেশিরভাগ গার্মেন্টস এর, আমাদের বাংলাদেশে দেখি বেশিরভাগ গার্মেন্টস এর ফ্যাক্টরি জয়দেবপুর, গাজীপুর বা বিভিন্ন জায়গায় হলেও তাদের হেড অফিসটা ঢাকায়। আবার বেশিরভাগ গার্মেন্টস এর যে ফ্যাক্টরি এক জায়গায়, র মেটেরিয়ালস ইম্পোর্ট করে নিয়ে আসে, বিশেষ করে বন্ডেড প্রতিষ্ঠান, র মেটেরিয়ালস ইম্পোর্ট করে নিলে তাদের ওয়্যার হাউসটা আলাদা থাকে, বন্ডেড ওয়্যার হাউসটা অন্য জায়গায় থাকে, অন্য একটা জায়গায়, অন্য একটা ভাড়াকৃত জায়গায়, বা তার অন্য একটা ক্রয়কৃত জায়গায় তার ইয়া। তাহলে একই ব্যবসা, তার কয়েকটা স্থানে তার অ্যাক্টিভিটিস আছে। হেড অফিস থেকে তার ক্লায়েন্ট ডিল করতেছে, বা এখানে বিজনেস অ্যাক্টিভিটিস পরিচালনা করতেছে, ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করতেছে, র মেটেরিয়ালস রাখার জন্য আর একটা জায়গা আছে যেখানে উনি ভাড়াকৃত বা ক্রয়কৃত জায়গা। তাহলে আমরা দেখলাম যে গার্মেন্টস প্রতিষ্ঠানটার তিনটি জায়গা হলো। ঠিক আছে? তাহলে এখন কি করবেন আপনি? এখানে দেখেন কেন্দ্রীয় নিবন্ধনের এসআরও যেটা বলেছে, যে ক্ষেত্রে কোনো উৎপাদনকারী দুই বা ততোধিক স্থান হইতে অভিন্ন বা সমজাতীয় পণ্য উৎপাদন করে সরবরাহ করেন, কেন্দ্রীয় ইউনিটের সকল হিসাব নিকাশ সংরক্ষণ করেন বা কর পরিশোধ করেন, তারা কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় আসবে। একটা উৎপাদনকারী দুই বা ততোধিক স্থানে, এখন এবার দেখেন পরিস্থিতি কি দাঁড়ালো। উনি হেড অফিস ঢাকায়, ফ্যাক্টরি গাজীপুর, আর গাজীপুরে আর একটা জায়গায় হলো ওনার ওয়্যার হাউস। তাহলে এখন ওনার নিবন্ধন আছে ফ্যাক্টরির অ্যাড্রেস। এখন কি করতে হবে? ওনার ঢাকায় হেড অফিস খুলতে পারবে, কোনো সমস্যা নাই। ওনার ফ্যাক্টরি, ওনার মেইন নিবন্ধন হবে ঢাকার অ্যাড্রেসটা ওনার মূসক 2.1 এ ব্রাঞ্চ হিসেবে অ্যাড করে নিতে হবে। তাহলে এটা হবে ব্রাঞ্চ ইউনিট। এই যে ওয়্যার হাউস যেটা থাকবে, ওয়্যার হাউসটাও তার ব্রাঞ্চ হিসাবে। তাহলে কেন্দ্রীয় নিবন্ধন তখন হলো ফ্যাক্টরি অ্যাড্রেসে মেইন নিবন্ধন, ঢাকা এবং ওয়্যার হাউসের যে অ্যাড্রেস দুইটি, এটি হলো কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় আনার জন্য মূসক 2.1 ফর্মে এই দুটি স্থান ব্রাঞ্চ হিসেবে অ্যাড করে নিতে হবে। তাহলে উনি কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় আসতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি নিবন্ধন নিবেন কোথায়? হেড অফিসে,
ফ্যাক্টরিতে না ওয়্যার হাউসের অ্যাড্রেসে। এখানে বলছে কেন্দ্রীয় ইউনিটের যে জায়গায় হিসাব রক্ষণ করবেন। এই এসআরওটা কয়েকবার কারেকশন হয়েছে। 263 নম্বর এসআরওটা কয়েকবার আমরা মূল্য সংযোগ ইয়াতে দেখেছি, কয়েকবার এটা সংশোধিত হয়েছে। এসআরওটা দেখুন, এটার পরে আমরা আসতেছি। আগে ছিল 2 বা ততোধিক, এখানে একাধিক স্থান থেকে, বুঝছেন, যারা এরা কেন্দ্রীয় নিবন্ধন আওতায়। এই এইবার 22-23 অর্থ বছর যেটি যেটি আরো বেশি অধিকতর সংশোধিত হয়েছে সেটি আমরা দেখি। সেটি এখানে নাই, সেটি আমি ওপেন করি। এটা তো এছাড়া 174, 22-23 অর্থ বছর একটি আর একটা অধিকতর সংশোধন হয়েছে, সেটি আমরা 22-23 অর্থ বছরে বলা হচ্ছে যে আপনি 3টে ইউনিটের মধ্যে যে ইউনিটে আপনি কেন্দ্রীয়ভাবে হিসাব রক্ষণ করবেন সেই ইউনিটেই আপনাকে নিবন্ধন নিতে হবে, ভ্যাট নিবন্ধন নিতে হবে। মানে আপনার প্রতিষ্ঠানের যে 10টা ইউনিট আছে, 10টা ইউনিটে যেখানে আপনি আহ হিসাব রক্ষণ রাখবেন, মানে যেখানে আহ, ব্যবসার হিসাবপত্র রক্ষণ করা হবে, সেই জায়গার অ্যাড্রেসে আপনাকে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে। সেটি বলা হয়েছে এবার 22-23 অপশন আছে। সেটি আমি পাচ্ছি না, আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা পরবর্তীতে। তাহলে সে এখন বলা হলো যে এক বা একাধিক স্থান বা 2 বা ততোধিক স্থানে একই সমজাতীয় পণ্যের ব্যবসা করলে কেন্দ্রীয় নিবন্ধন আওতা হবে। তখন বলা ছিল না যে কোন জায়গায় নিবন্ধন নিতে হবে। কিন্তু এবার 22-23 অর্থ বছরে একদম পরিষ্কার করা হয়েছে যে যেখানে আপনি হিসাব রক্ষণ করবেন সেই অ্যাড্রেসে। এখন হতে পারে আপনি হেড অফিসে হিসাব রক্ষণ করেন ফ্যাক্টরি গাজীপুরে, আপনাকে নিবন্ধন নিতে হবে হেড অফিসের অ্যাড্রেসে। আবার যদি এরকম হয় ফ্যাক্টরি গাজীপুরে হিসাব রক্ষণও সেখানে, তাহলে ফ্যাক্টরি অ্যাড্রেসে আপনাকে নিবন্ধন নিতে হবে এবং কেন্দ্রীয় ভাবে সমস্ত কিছু ইয়া করতে হবে। এখন আমরা কেন্দ্রীয় নিবন্ধনের স্তরে যেটা বুঝলাম যে কোথায় কিভাবে নিবন্ধিত হতে হবে, সেটা আমরা আলোচনা করলাম যে কেন্দ্রীয় নিবন্ধন কখন হবে, সমজাতীয় পণ্য বা একই জাতীয় সেবা। হ্যাঁ, একজন সেবা প্রদানকারী, এখানে দেখুন এখানে পরিষ্কার করে বলা আছে। হ্যাঁ, এই যে এখানে বলছে যে একাধিক উৎপাদন স্থল থাকলে একটি উৎপাদন থাকলে একটি উৎপাদন স্থল থাকলে উৎপাদন স্থলে কেন্দ্রীয় নিবন্ধিত গ্রহণ করতে হবে। আবার বলতেছে একাধিক উৎপাদন থাকলে কেন্দ্রীয়ভাবে হিসাব রক্ষণ সংগঠিত করে যে ইউনিটের উৎপাদন স্থলে কেন্দ্রীয় হিসাব রক্ষণ গ্রহণ করবে। উৎপাদনে গতবার কথা বলা ছিল উৎপাদন স্তরের কথা, এবার বলেছে না, যেখানে আপনি হিসাব রক্ষণ করবেন সেখানে আপনি আহ কেন্দ্রীয় নিবন্ধন দিবেন। এটা উৎপাদন স্তর হতেও পারে, নাও হতে পারে। সেটা বর্তমান অর্থ বছরের যে সংশোধনীটা সেটি এবার আহ, সেই ইয়েটা পাচ্ছি না আমি। যাক, এই হলো মোটামুটি কেন্দ্রীয় নিবন্ধনের আলোচনা আর নিবন্ধন সম্পর্কিত আলোচনা। আমরা নেক্সট যেতে সরাসরি ভ্যাট রেজিস্ট্রেশন আমরা দেখাবো, প্রেজেন্টেশন দেখাবো। এখন নিবন্ধন সম্পর্কিত আলোচনাটা আমরা তাত্ত্বিক আলোচনাটা করলাম। এখন আমরা যেটা করব সেটি হলো ভ্যাট কিভাবে নিবন্ধন গ্রহণ করতে হয় সেটির প্রসেসটা আমরা জাস্ট আজকে শুরু করব। আমরা ভ্যাট অনলাইনে যাব। আমরা www.vat.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এই ড্যাশবোর্ডে আসার পূর্বে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটি হলো এই স্লাইডটাতে আলোচনা করা হয়েছে। রেজিস্টার ফর অ্যাকাউন্ট অফ ভ্যাট অনলাইন। আপনি ভ্যাট অনলাইনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হলে আগে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। নিজে এই ভ্যাট অনলাইন ওয়েবসাইটের যে ইউজার
আপনি যে ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারবেন, এটার যে ইউজার, সেটির জন্য আপনাকে নিজেকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। কিভাবে? অ্যাজ এ ইউজার হিসাবে। সেটার নিবন্ধনটা আমি কিভাবে করতে হয় সেটি আমি আলোচনা করব। তবে আপনাদের কাছে আমি করব, এটি আমি নেক্সট ডে দেখাবো, নেক্সট ডে। আজকে আলোচনা এই পর্যন্তই আমরা করব। আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু ছিল ভ্যাট রেজিস্ট্রেশনের তাত্ত্বিক আলোচনা, থিওরিটিক্যাল ডিসকাশন, কখন ভ্যাট রেজিস্ট্রেশন প্রয়োজন হয়, কখন কোন পরিস্থিতিতে ভ্যাট ফোর্স রেজিস্ট্রেশন হয়, এবং ভ্যাট রেজিস্ট্রেশন করা না করলে কি ধরনের পরিস্থিতি হতে পারে, ফাইন হতে পারে, কেন্দ্রীয় নিবন্ধন কখন কিভাবে প্রয়োজন হয়, কখন কিভাবে করতে হয়, সেটি আমরা আলোচনা করেছি। আজকে ভ্যাট রেজিস্ট্রেশনের আমরা থিওরিটিক্যাল ডিসকাশন করলাম। আমরা নেক্সট ডে ভ্যাট রেজিস্ট্রেশন, সরাসরি ভ্যাট রেজিস্ট্রেশন দেখাবো। আমি ম্যানুফ্যাকচারিং ইউনিটের দেখাবো একটা ভ্যাট রেজিস্ট্রেশন, সাইন আপ করে ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখাবো। তাহলে আপনারা কেউ একজন, কারো নামে একজন সাইন আপ করবো, তার তথ্যগুলো নিয়ে আসবেন এবং আপনি ইনশিওর হবেন যে আপনার এই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আগেই ব্যবহৃত হয়নি আইবিআর সিস্টেম। তো আজকে আমাদের ডিসকাশন আপাতত এই পর্যন্তই।